এগিয়ে গেল দুজন তিনজন করে, যাতে কারো দৃষ্টি আকর্ষণ করা না হয়। রাত বেশ ঠান্ডা, হাড় পর্যন্ত কাঁপিয়ে ছাড়ছে। তারকা খচিত কুয়াশা মলিন আকাশে ঝলমল করছে আধখানা চাঁদ। একটা বড় বাড়ির সামনের উঠোনে গিয়ে জড়ো হলো এরা। আলো ঝলমল দুটো জানলার মাঝে সোনালি হরফে লেখা ভার্মিসা হেরাল্ড। ভেতর থেকে ভেসে আসছে ছাপাখানার ঘটাং ঘটাং আওয়াজ। ম্যাকমার্ডো, তুমি নিচে দরজার সামনে দাঁড়াও, পালাবার পথ যেন খোলা থাকে। আর্থার উইলবি থাকবে আমার সঙ্গে, বাকি সবাই এসো আমার সঙ্গে, ভয় নেই। এই মুহূর্তে আমরা যে ইউনিয়ন বারে আছি, 12 জন সাক্ষী তৈরি হয়েছে তা বলবার জন্য। তখন প্রায় মাঝরাত। গৃহাভিমুখী দু একজন মদ্যপ ছাড়া রাস্তা একদম ফাঁকা। রাস্তা পেরিয়ে খবরের কাগজের অফিসের সামনে পৌঁছল ছোট্ট দলটি এবং এক ধাক্কায় দরজা খুলে সামনে সিঁড়ি বেয়ে বেগে উপরে উঠে গেল সদল বলে বল্ডউইন। নিচে পাহারায় রইল ম্যাকমার্ডো এবং আরো একজন। ওপরের ঘর থেকে আগে একটা চিৎকার শোনা গেল, তারপর দুমদাম ছোটাছুটির আওয়াজ এবং চেয়ার ছিটকে পড়ার শব্দ। পরক্ষণেই দৌড়ে চাতালে বেরিয়ে এলো এক ভদ্রলোক। মাথার চুল সব সাদা, কিন্তু তার বেশি আর যেতে পারল না। পেছন থেকে এসে চেপে ধরল আততায়ীরা। বৃদ্ধের চশমাটা ঠন ঠনাঠন শব্দে সিঁড়ির ওপর দিয়ে ছিটকে এসে পড়ল ম্যাকমার্ডোর পায়ের কাছে। ধপ করে একটা আওয়াজের সঙ্গে সঙ্গে কোঁকিয়ে উঠল বৃদ্ধ। মুখ থুবড়ে পড়েছে স্ট্যান্সার এবং 6টা লাঠি একই সঙ্গে উঠছে আর পড়ছে দেহের নানা জায়গায়। দুমড়ে মুচড়ে দীর্ঘ শীর্ণ শরীর বেঁকিয়ে চুড়িয়ে প্রত্যেকটা মারের সঙ্গে সঙ্গে কাতরাচ্ছে বৃদ্ধ। আর সবাই শেষ পর্যন্ত থেমে গেলেও নিষ্ঠুর আনন্দে বিকৃত নারকীয় হাসি হাসতে হাসতে মাথার ওপর লাঠি চালাচ্ছে বল্ডউইন। দু হাতে বৃদ্ধ বৃথাই চেষ্টা করছে মাথা বাঁচাবার। রক্তে লাল হয়ে গেছে সাদা চুল। বল্ডউইন আঘাত করেই চলেছে। এমন সময় ঝড়ের মতো সিঁড়ি বেয়ে উঠে এসে তাকে ঠেলে সরিয়ে দিল ম্যাকমার্ডো। সরাও, মেরে ফেলবে নাকি? ঠালো লাঠি। গোল্লায় যাও। কে তুমি? লজে নতুন এসে বাগড়া দিতে এসেছ আমার কাছে? সরে দাঁড়াও। বলেই লাঠি তুলল মাথার উপর, কিন্তু তার আগেই ফস করে হিপ পকেট থেকে পিস্তল টেনে বার করলো ম্যাকমার্ডো। তুমি সরে দাঁড়াও, আমার গায়ে হাত দিলেই মুন্ডু উড়িয়ে দেব। খুব তো লজের দোহাই পাচ্ছ। কি বলেছিল বডি মাস্টার? খুন করা চলবে না, কিন্তু তুমি তো একে খুন করতে যাচ্ছ। ঠিক কথা, তাড়াতাড়ি করো। জানলায় জানলায় আলো জ্বলে উঠছে। শহরের সমস্ত লোক তাড়া করবে তোমাদের 5 মিনিটের মধ্যে। সত্যি রাস্তায় চেঁচামেচি শোনা যাচ্ছে। নিচের হল ঘরে জড়ো হচ্ছে কম্পোজিটর আর টাইপ সেটাররা। সাহসে বুক বাঁধছে এগিয়ে আসার জন্য। সম্পাদকের নিথর নিস্পন্দ দেহটা সিঁড়ির মাথায় ফেলে রেখে তরতরিয়ে নেমে এলো আততায়ীরা। দ্রুত মিলিয়ে গেল রাস্তায়। ইউনিয়ন হাউসে পৌঁছেই জনা কয়েক বেমালুম মিশে গেল ম্যাকগিন্টির সেলুনের ভিড়ের মধ্যে। বাকি কজন পাশের রাস্তা দিয়ে রওনা হলো যে যার বাড়ির দিকে। এদের মধ্যে রইল ম্যাকমার্ডো। পরের দিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ম্যাকমার্ডোর মনে পড়ল, হ্যাঁ, গতকাল তার লজ ইন্ট্রোডাকশন ভালোই হয়েছে বটে। হাড়ে হাড়ে তা টের পাওয়া যাচ্ছে। হাতের যে অংশে ছ্যাঁকা দেওয়া হয়েছে সেখানটা ফুলে ঢোল হয়ে দারুণ টাটিয়েছে। যেহেতু তার রোজগারের উৎস একটু অদ্ভুত, তাই কাজে বেরোনোর মধ্যে কোনো বাঁধা নিয়ম ছিল না। সুতরাং ব্রেকফাস্ট খেল বেলা করে। বাড়িতেই কাটালো সকালটা এবং দীর্ঘ পত্র লিখল এক বন্ধুকে। তারপর পড়ল ডেইলি হেরাল্ড পত্রিকা। শেষ মুহূর্তেও একটা বিশেষ স্তম্ভে ছাপা হয়েছে খবরটা। হেরাল্ড অফিসে হামলা, সম্পাদক গুরুতরভাবে আহত। বিষয়টি এখন পুলিশের হাতে, কিন্তু অতীতের মতো এই অত্যাচারেরও কোনো সুরাহা তাদের কাছে আশা করা যায় না। আততায়ীদের কয়েকজনকে চেনা গিয়েছে, আশা করা যায় এদের সাজাও হবে।
হামলার উৎসও কিন্তু সেই কুখ্যাত সমিতি। দীর্ঘকাল যাবৎ যারা এ তল্লাটে সন্ত্রাস সৃষ্টি করে চলেছে এবং যাদের বিরুদ্ধে সম্প্রতি লেখা শুরু করেছিল হেরাল্ড, কোন রকম চাপের কাছে নতি স্বীকার করতে রাজি হয়নি। মিস্টার স্ট্যানজারের বন্ধুবর্গ শুনে খুশি হবেন যে মারাত্মকভাবে বহু স্থানে জখম হওয়া সত্ত্বেও এবং করটির বেশ কয়েক স্থানে চোট লাগা সত্ত্বেও তাঁর প্রাণের শঙ্কা আর নেই। এর নিচে বেরিয়েছে আর একটা খবর। কোল অ্যান্ড আয়রন পুলিশের একজন প্রহরী উইনচেস্টার রাইফেল নিয়ে যাতে অফিস পাহারা দেয় সেই ব্যবস্থা চলছে। কাগজ নামিয়ে রাখে ম্যাকমার্ডো। এমন সময় টোকা পড়ল দরজায়। গৃহকর্ত্রী একটা চিঠি নিয়ে এলো ভেতরে। এইমাত্র একটা ছেলে দিয়ে গেল চিঠিটা। চিঠিতে কারো সই নেই। বয়ানটা এইরকম: আপনার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আপনার বাড়িতে নয়, মিলার হিলে, যেখানে পতাকা উঠছে তার পাশে আমাকে পাবেন। যদি আসতে পারেন তাহলে এমন কিছু বলবো যা আপনার এবং আমার দুজনের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত অবাক হয়ে দুবার চিঠিটা পড়ল ম্যাকমার্ডো। কিছুতেই বুঝতে পারল না চিঠি কে লিখেছে, মানেটাই বাকি। শেষকালে বেশ কিছুটা দ্বিধার পর ঠিক করল দেখাই করবে অজ্ঞাত পত্রলেখকের সঙ্গে। শহরের ঠিক কেন্দ্রে অত্যন্ত অযত্নে রক্ষিত পাবলিক পার্কের নাম মিলার হিল। গ্রীষ্মকালে লোকজনের ভিড় হয়, কিন্তু শীতকালে খাঁ খাঁ করে। চিরসবুজ আগাছায় ঢাকা একা বেঁকা একটা পথ বেয়ে সকালে পৌঁছল ম্যাকমার্ডো। পাশেই একটা পতাকাবাহী দণ্ড। পতাকা এখন নেই। তলায় দাঁড়িয়ে একজন পুরুষ, টুপি টেনে নামানো এবং ওভারকোটের কলার ঠেলে তোলা। মুখ ঘোরাতেই চিনতে পারল ম্যাকমার্ডো। ব্রাদার মরিস গত রাতে বডি মাস্টারকে রাগিয়ে দিয়েছিল যে। লজের প্রতীক চিহ্ন বিনিময়ের পর শুরু হলো কথাবার্তা। মিস্টার ম্যাকমার্ডো, আপনাকে একটা কথা বলতে চাই। দয়া করে এসেছেন বলে অনেক ধন্যবাদ। চিঠিতে নিজের নাম লেখেননি কেন? মিস্টার, সাবধানের মার নেই। দিনকাল এখন এমন যে ছোটখাটো ব্যাপারও কিভাবে ঘুরে ফিরে নিজের কাছেই ফিরে আসবে তা কেউ বলতে পারে না। কাকে বিশ্বাস করা উচিত, কাকে করা উচিত নয়, তাও কেউ জানে না। কিন্তু লজের ব্রাদারদের বিশ্বাস করা কি যায় না? না, সব সময় নয়। যাই বলি না কেন, এমনকি মনে মনেও যদি কিছু ভাবি, খবরটা যেন হাওয়ায় পৌঁছে যায় এই ম্যাককিন্টি লোকটার কাছে। দেখুন, গতকাল রাত্রে শপথ নিয়েছে বডি মাস্টারের কাছে। আপনি কি সেই শপথ ভাঙতে বলছেন? দেখুন, আপনি যদি ওইভাবে ভাবেন তাহলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। পরিস্থিতি এখন খুবই সঙ্গীন। দুজন স্বাধীন নাগরিক ও মনের কথা পরস্পরের কাছে বলতে পারে না। আমি শুধু আমার কথাই বললাম। নতুন এসেছি, সবকিছুই আমার কাছে অদ্ভুত লাগছে। কাজেই আমার পক্ষে মুখ খোলা সমীচীন হবে না মিস্টার মরিস। তবে আপনি যদি কিছু বলতে চান তো শুনতে পারি। তারপর গিয়ে বলবেন বস ম্যাককিন্টিকে, তাই তো? অবিচার করলেন। লজের প্রতি আমি বিশ্বস্ত ঠিকই, কিন্তু কেউ যদি বিশ্বাস করে কোনো কথা বলে সে কথা পেটে রাখতে পারবো না এমন লোক আমি নই। যা বলবেন আমি ছাড়া কেউ জানবে না, কথা দিলাম। কিন্তু আমার দিক দিয়ে কোনো সাহায্য বা সহানুভূতিও যে পাবেন না সেটাও বলে রাখলাম। দুটোর কোনোটারই প্রত্যাশা আর করি না, কারোর কাছে ভিক্ষাও আর চাই না। আমার কথা বলবার পর কিন্তু আমার জীবনটাও আপনার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু আপনি যত খারাপই হন না কেন, কাল রাতে তো দেখলাম ওদের মতো জঘন্য হওয়ার ঝোঁক আপনার মধ্যে রয়েছে। তা হলেও এইসব ব্যাপারে আপনি এখনো নতুন। ওদের মতো বিবেক বস্তুটা এখনো শক্ত হয়নি। তাই ভাবলাম আপনার সঙ্গে কথা বলবো। বলুন, কি বলবেন? যদি বিশ্বাসঘাতকতা করেন নরকেও জায়গা হবে নাই, আমি বলে দিলাম। বললাম তো করব না। তাহলে একটা কথা জিজ্ঞাসা করা যাক। শিকাগোয় যখন ফ্রিম্যানদের সোসাইটিতে নাম লিখিয়ে দান ধ্যান আর আনুগত্যের শপথ নিয়েছিলেন, তখন কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে পাপের পথে নামতে যাচ্ছেন, অপরাধ করতে যাচ্ছেন? এর নাম কি অপরাধ? অপরাধ নয়। কতটুকু বাদ দেখেছেন আপনি, তাই ওই কথা বলতে পারলেন।
গতকাল রাত্রে যা ঘটল সেটা অপরাধ নয়? আপনার বাবার বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্ত বার করে দেওয়াটা যদি অপরাধ না হয়, তবে আর কাকে অপরাধ বলে শুনি? অনেকে কিন্তু এর নাম দিয়েছে যুদ্ধ। দুই শ্রেণীর মধ্যে লড়াই, যে যত জোরে মারতে পারবে সেই জিতবে। শিকাগোয় ফ্রিম্যানদের সোসাইটিতে নাম লেখানোর সময় এই জিনিস কি ভেবেছিলেন আপনি? না, তা অবশ্য ভাবিনি। আমিও ভাবিনি ফিলাডেলফিয়া সোসাইটিতে মেম্বার হওয়ার সময়। সেটা ছিল 5 জনের উপকার করার ক্লাব, মেম্বারদের আড্ডা মারার জায়গা। তারপরে এই জায়গার নামটা শুনেছিলাম খুবই অশুভ লগ্নে, অভিশপ্ত একটা মুহূর্তে। চলে এলাম ভবিষ্যৎটা ভালো করার জন্য, নিজের আরো মঙ্গলের জন্য। কি মঙ্গল হয়েছে দেখতেই পাচ্ছেন। সঙ্গে এলো বউ আর ছেলে মেয়ে। মার্কেট স্কোয়ারে দোকান দিলাম, ওই শুকনো জিনিসপত্রের দোকান। একটু একটু করে কপাল ফিরতে লাগলো। খবর ছড়িয়ে গেল আমি ফ্রিম্যান। গত রাতে যেভাবে জোর করে মেম্বার করা হলো আপনাকে, ঠিক সেইভাবেই গায়ের জোরে আমাকেও টেনে আনা হলো স্থানীয় লজে। আমার বাহুতেও ছ্যাঁকা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সেই চিহ্ন, যে চিহ্ন কাউকে দেখানো যায় না, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এছাড়াও আরো জঘন্য চিহ্ন আঁকা হয়ে গেছে আমার এই বুকের মধ্যে। দুদিনেই টের পেয়ে গেলাম একটা পিশাচের হুকুমে আমাকে উঠবোস করতে হচ্ছে। জড়িয়ে পড়েছি অপরাধের জালে, নিরুপায় হয়ে পড়লাম। করবার আর কিছুই ছিল না। আমার প্রত্যেকটা ভালো কথাকে যে বিশ্বাসঘাতকতার বুলি হিসেবে ধরা হয়েছে, সেটা গত রাত্রে দেখলেন তো আপনি। পালানোর পথও বন্ধ। আমার সর্বস্ব ওই দোকানে। সোসাইটির সদস্য পদ ত্যাগ করা মানেই কিন্তু খুন হয়ে যাওয়া। ছেলে মেয়ে বউয়ের কি হাল হবে ভগবান জানেন। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। বলতে বলতে দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে মরিস। আরে আপনি তো দেখছি বড্ড নরম, এসব কাজের উপযুক্ত মোটেই নন। আমার বিবেক ছিল, ধর্ম ছিল, কিন্তু ওরা আমাকে ওদের মতোই অপরাধী বানিয়ে নিয়েছে। যদি পিছিয়ে যাই, কপালে যে কি দুর্গতি লেখা আছে তা আমি জানি। হ্যাঁ, হয়তো আমি ভীতু আমি হয়তো বউ আর ছেলে মেয়েদের কথা ভেবে এমনি হয়ে গিয়েছি। বিশ্বাস করুন, তাই হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। সারা জীবনটা হয়তো সেই চিন্তা দুঃস্বপ্নের মতন তাড়িয়ে নিয়ে বেড়াবে আমাকে। কি করতে চান? পুলিশে খবর দেবেন? বলেন কি? ও কথা ভাবলেও যে আমার প্রাণ যাবে। তাহলে তো মিটেই গেল। আপনি দুর্বল, তিলকে তাল করেন। আপনার সম্বন্ধে এর থেকে বেশি বলার আর কিছু নেই আমার। তিলকে তাল করি? দুদিনেই বুঝবেন। দেখুন তাকিয়ে উপত্যকার দিকে। শখানেক চিমনি থেকে ধোঁয়া উঠে আকাশ কিরকম কালো হয়ে গেছে দেখুন। ধোঁয়ার ওই মেঘের চাইতেও কিন্তু অনেক নিচে প্রত্যেকের মাথার উপরে ঝুলছে খুনের মেঘ। এ হলো ভ্যালি অফ ফিয়ার, ভ্যালি অফ ডেথ, আতঙ্ক উপত্যকা, মৃত্যু উপত্যকা। সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত আতঙ্ক বিরাজ করে এখানকার মানুষের অন্তরে। ইয়াং ম্যান, দুদিন যাক, আপনিও টের পাবেন। হ্যাঁ, সেরকম কিছু টের পেলে আপনাকে না হয় জানিয়ে দেব। আসল কথাটা কি জানেন? এই জায়গায় থাকার উপযুক্ত আপনি নন। জলের দৌড়ে যদি কারবার বেচতে হয় তবে তাই করুন। আমাকে যা বললেন তা কাকপক্ষী জানবে না। কিন্তু যদি আপনি ইনফর্মার হন, খবর চালাচালির কারবার করেন, তাহলে কিন্তু প্লিজ না 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 না। তাহলে তো মিটেই গেল। যা বললেন তা মনে রাখবো। যদি কখনো সেরকম ঘটনা ঘটে, আপনার কথা নতুন করে ভাববো। এবার বাড়ি ফেরা যাক।
যাওয়ার আগে আর একটা কথা, দুজনকে একসঙ্গে যদি কেউ দেখে থাকে প্রশ্ন উঠতে পারে কি কথা বলছিলাম। আরে হ্যাঁ, বলে ভালো করলেন। কিন্তু আপনি বলবেন যে আপনাকে আমার দোকানে কেরানির কাজ করতে বলছিলাম এবং আপনি তাতে রাজি হননি। কেমন? ঠিক আছে, চলি এবার। ভবিষ্যৎ আপনার ভালো করে কাটুক, এমনই ইচ্ছে জানিয়ে যাই যাওয়ার সময়। সেই দিনই বিকেলে বসবার ঘরে আগুনের চুল্লির পাশে চিন্তামগ্নভাবে বসে রয়েছে ম্যাকমার্ডো। এমন সময় দড়াম করে দরজা খুলে গেল। দেখা গেল চৌকাঠ জুড়ে দাঁড়িয়ে আছে বস ম্যাকগিন্টির সুবিপুল মূর্তি। ব্রাদার ম্যাকমার্ডো, সচরাচর আমি কারুর বাড়ি যাইনি। বাড়ি বই যারা আসে দেখা করতে ব্যস্ত থাকি তাদেরই নিয়ে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়ার জন্য ভাবলাম তোমার বাড়ি আসা আমার দরকার। আমার পরম সৌভাগ্য কাউন্সিলর, এত সম্মান আমি আশা করিনি। হাত কিরকম আছে? হাতের ব্যথা কি বলা যায়? তবে যা পেলাম তার তুলনায় ব্যথাটা কিছু নয়। তা ঠিক, যারা অনুগত এ ব্যথা তারা সয়। লজের অনেক কাজও করে দেয়। আজ সকালে মিলার হিলে ব্রাদার মরিসের সঙ্গে কি কথা হচ্ছিল? মরিস জানে না আমি এই ঘরে বসেই দু হাতে টাকা রোজগার করতে পারি। জানতেও পারবে না, কেননা আমার সম্বন্ধে ধারণা ওর খুবই ভালো। লোকটার মনটা কিন্তু ভালো, আমাকে চাকরি দিতে এসেছিল। ও এই ব্যাপার? হ্যাঁ। তুমি রাজি হওনি তাই তো? তার বলতে মাত্র 4 ঘন্টা খেটে 10 গুণ রোজগার তো এই ঘরে বসেই করতে পারি আমি। হ্যাঁ তা বটে, তবে মরিসের সঙ্গে বেশি মেলামেশা না করাই ভালো। কেন বলুন তো? সেটা জানার দরকার নেই। এই অঞ্চলের বেশিরভাগ লোক কিন্তু এইটুকু শুনলেই যথেষ্ট মনে করবে। বেশিরভাগ লোকের পক্ষে যা যথেষ্ট আমার কাছে তা নয়। এতই যদি মানুষ চেনার ক্ষমতা থাকে তো আমাকে চেনা আপনার উচিত ছিল। জ্বলন্ত চোখে তাকিয়ে লোমশ 2 হাত মুঠি পাকিয়ে ঝুঁকে পড়ল দানব দেহ। এই বুঝি ঘুষি মেরে বসে সহচরের মাথায়, কিন্তু পরক্ষণেই ফেটে পড়ে কপট হাসিতে। তুমি তো দেখছি আচ্ছা সৃষ্টি ছাড়া জীব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ জানতে চাও তো বলছি। আচ্ছা, মরিস আমার ব্যাপারে কিছু বলেনি? না। তোমাকে বিশ্বাস করতে পারেনি বলেই বলেনি। ভেতরে ভেতরেও কিন্তু বিশ্বস্ত ব্রাদার মোটেই নয়। সে খবর আমরা রাখি বলেই ওকে চোখে চোখে রেখেছি। সুযোগ মতো সরিয়ে দেব। সেদিনের আর বেশি দেরি নেই বলেই মনে হচ্ছে। তবে বিদ্রোহী ব্রাদারের সঙ্গে বেশি মেলামেশা করলে তোমাকেও কিন্তু বিদ্রোহী বলতে বাধ্য হব, বুঝেছ? মেলামেশার সম্ভাবনাই নেই। লোকটাকে 2 চোখে দেখতে পারি না আমি। কিন্তু আপনি ছাড়া আর কেউ আমাকে বিদ্রোহী বললে আমি তার মুখ নাড়া বন্ধ করে দিতাম। ওতেই হবে। সময় থাকতে হুঁশিয়ার করব বলেই এসেছিলাম। মরিসের সঙ্গে আমার কথা হয়েছে আপনি জানলেন কি করে? এ শহরের কোথায় কি হচ্ছে সব নখদর্পণে রাখাটাই আমার কাজ। আমি যা বলবো তা ধ্রুব সত্য বলেই জানবে। যাই হোক, সময় হয়েছে, এবার আমি। কিন্তু বিদায় নেওয়াটা আটকে গেল মাঝপথে অপ্রত্যাশিতভাবে। আচমকা দড়াম করে দরজা খুলে গেল। শিকাগোর মহা বদমাশ ম্যাকমার্ডো, কপালে তোমার অনেক দুর্গতি আছে দেখছি। বদমাইশি না করলে বুঝি ঘুম হয় না? টুপি নিয়ে চলে এসো। ক্যাপ্টেন মার্ভেন, এর ফল কিন্তু আপনাকে ভুগতে হবে বলে দিলাম। সজ্জন আইন ভক্ত নাগরিকের বাড়িতে এভাবে হামলা করতে এসেছেন কেন? কাউন্সিলর ম্যাকগিন্টি, কর্তব্যে বাধা দিচ্ছেন মনে রাখবেন। আমরা এসেছি ম্যাকমার্ডোকে গ্রেপ্তার করতে। আপনার উচিত আমাদের সাহায্য করা, কর্তব্যে বাধা দেওয়া নয়। ম্যাকমার্ডো আমার বন্ধু। সে যদি কিছু করে থাকে আমাকে জিজ্ঞেস করুন, আমি জবাব দিচ্ছি। মিস্টার ম্যাকগিন্টি, আপনার নিজের কীর্তিকলাপের জবাব আপনাকেই একদিন দিতে হতে পারে। এই যে এই লোকটা এককালের চূড়ান্ত বদমাইশ ছিল, এখনো রয়েছে। পেট্রোলম্যান, রাইফেলটা তুলে রাখো। আর এই যে আপনি, পকেট থেকে রিভলভারটা সরিয়ে নিন। এই নিন পিস্তল। ক্যাপ্টেন মার্ভিন, আপনি যদি একা আসতেন আর আমি যদি একা থাকতাম এত সহজে নিয়ে যেতে পারতেন না আমাকে। ওয়ারেন্ট কোথায় আপনার?
কি আশ্চর্য, রাশিয়ায় থাকা আর ভার্মিসায় থাকা দেখছি একই ব্যাপার হয়ে দাঁড়ালো। পুলিশের ভয় জুজু হয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, এই অত্যাচারের ফল আপনাকে ভুগতে হবে, বলে দিলাম। কাউন্সিলর, আপনার কাজ আপনি করুন, ভালোভাবেই করুন। আমাদের কাজ আমরা করব। আমার অপরাধটা কি? হেরাল্ড অফিসে চড়াও হয়ে বৃদ্ধ সম্পাদক স্ট্যানজারকে ধরে পিটনো। খুনের চার্জ নিয়ে আসতে হয়নি, এই যথেষ্ট। দোষটা অবশ্য তোমার নয়। এইটাই যদি ওর একমাত্র অপরাধ বলে মনে করে থাকেন, তাহলে আর কষ্ট করতে হবে না। কাল রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে সেলুনে পোকার খেলেছে ম্যাকমার্ডো। ডজন খানেক সাক্ষী হাজির করবো তা প্রমাণ করার জন্য। ওটা আপনার ব্যাপার, আপনি করুন। কালকে কোর্টে গিয়ে বরং সাক্ষী হাজির করুন। হ্যাঁ, চলে এসো ম্যাকমার্ডো। সুবোধ ছেলের মতো না এলে বন্দুকের বাঁট দিয়ে মারবো মাথায়। আর এই যে আপনি সরে দাঁড়ান, মিস্টার ম্যাকগিন্টি, সরে দাঁড়ান, সরুন। ডিউটিতে যতক্ষণ আছি কোনো বাধাই বাধা বলে মানব না, জানবেন। ক্যাপ্টেনের কঠিন মুখ দেখে আর কিছু বলার সাহস পেল না ম্যাকগিন্টি আর ম্যাকমার্ডো। যাওয়ার আগে খাটো গলায় অবশ্য কথা হয়ে গেল দুই মূর্তিমানের মধ্যে। বুড়ো আঙুলটা ওপরে উঁচিয়ে টাকা জালের যন্ত্রটাকে ইঙ্গিতে বুঝিয়ে ম্যাকগিন্টি জিজ্ঞেস করল, ওটার কি? ওসব ঠিক আছে। তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু টাকা জালের যন্ত্রটা পেল না মার্ভিন। নিচে নেমে পাহারাদারদের সঙ্গে ম্যাকমার্ডোকে নিয়ে গেল সদর দপ্তরে। গভীর রাতে বিছানার জন্য এক বান্ডিল খড় নিয়ে এলো একদল কারারক্ষক। বান্ডিলের ভিতর থেকে বেরোলো 2 বোতল হুইস্কি, খান কয়েক গ্লাস এবং 1 প্যাকেট তাস। দারুণ ফুর্তিতে কাটল সারা রাত। পরের দিনের অগ্নি পরীক্ষা নিয়ে তিলমাত্র দুশ্চিন্তা রইল না কারুর মনে। দুশ্চিন্তার কারণও ছিল না, যথাসময় তা বোঝা গেল। উচ্চতর আদালতে মামলা সুপারিশ করার মতো সাক্ষ্য প্রমাণ পেলেন না ম্যাজিস্ট্রেট। কম্পোজিটর আর প্রেসের লোকরা বলল, হানাদারদের মধ্যে কয়েদিরা ছিল বলেই তাদের বিশ্বাস। কিন্তু শপথ নিয়ে শনাক্তকরণ সম্ভব নয় 2টি কারণে। প্রথমত, কম আলোয় হানাদারদের স্পষ্ট দেখা যায়নি। দ্বিতীয়ত, প্রত্যেকেই ভীষণ বিচলিত হয়ে পড়েছিল। ম্যাকগিন্টি একজন তুখোড় আইনবিদকে লাগিয়েছিল কেস লড়বার জন্যে। সে ভদ্রলোক চোখা চোখা জেরা আরম্ভ করতেই প্রেসের লোক আর কম্পোজিটরদের সব কথাই আরও ভাষা ভাষা হয়ে এলো। ফলে হয়রানির জন্য ক্ষমা চেয়ে মুক্তি দেওয়া হলো আসামিদের এবং ভর্ৎসনা করা হলো ক্যাপ্টেন মার্ভিন এবং পুলিশকে তাদের পুলিশি আক্রোশের জন্যে। রায় শুনে উল্লাস আর হাততালিতে আদালত কক্ষ যেন ফেটে গেল। ভিড়ের মধ্যে অনেক চেনা মুখ চোখে পড়ল ম্যাকমার্ডোর। লজের ব্রাদাররা হাসছে, হাত নেড়ে স্বাগত জানাচ্ছে। সঙ্গীদের মধ্যে জ্যাক ম্যাকমার্ডো আরও বেশি জনপ্রিয় হয়ে উঠল গ্রেপ্তার আর খালাস হওয়ার পর। সোসাইটিতে নাম লেখানোর সঙ্গে সঙ্গে সেই রাত্রেই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানোর মতো কুকর্ম করেছে সে। সমিতির ইতিহাসে কিন্তু এ নজির আর নেই। জমাটি সঙ্গী, ফুর্তিবাজ মদ্যপ এবং চড়া মেজাজের দরুন এর মধ্যেই বেশ সুনাম হয়েছিল তার। নিজের ঘরে বসে কি একটা লিখছিল ম্যাকমার্ডো। এমন সময় এটি এসে ঢুকল ঘরে। হাত রাখল ম্যাকমার্ডোর পিঠে। চমকে উঠল ম্যাকমার্ডো। আরে তুমি, কি কাণ্ড দেখো তো! কিন্তু প্রিয়তমের মুখে এরকম চমকে ওঠাটা নিছক ভয়ের জন্যে নয়, ভেতরে চাপা আছে বলেই ভয়টা ফুটে বেরিয়েছে এইভাবে। এটি সেটা বুঝতে পারল। কি হয়েছে তোমার? অমন চমকে উঠলে কেন আমাকে দেখে? আরে 5 রকম চিন্তা নিয়ে মশগুল হয়ে রয়েছি। এমন সময় পরীর মতো হালকা পা ফেলে এমন ভাবে ঘরে ঢুকলে। না, চমকেছ অন্য কারণে। দেখি তো কি লিখছিলে। একটু প্লিজ, ওটা দেখাতে পারবো না। তাই নাকি? অন্য মেয়েকে চিঠি লেখা হচ্ছে না? ঠিক ধরেছি। নইলে দেখাচ্ছ না কেন? কাকে লিখছো? স্ত্রীকে? কি করে জানবো তোমার বিয়ে হয়নি? ঘরে বউ আছে? এই অঞ্চলে কেউ তোমায় চেনে না, কোনো খবরও রাখে না। এটি ঈশ্বরের নামে বলছি, আমার বিয়ে হয়নি। তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় নারী আর নেই। বলতে বলতে আতীব্র আবেগে নিরক্ত হয়ে এলো ম্যাকমার্ডোর মুখের চেহারা। সাদা পাংশুটে সেই মুখ দেখে আর অবিশ্বাস করতে পারল না এটি। তাহলে দেখাচ্ছ না কেন? সত্যি কথাটা তাহলে বলি। শপথ করেছি এই চিঠি কাউকে দেখাবো না। যাদের কাছে প্রতিজ্ঞা করেছি তাদের কাছে যাতে আমার মুখ থাকে, তাই এ নিয়ে কোনো কথা তোমাকেও বলবো না।
শুধু জেনে রাখো চিঠিটা আমাদের লজ সংক্রান্ত কোনো একটা ব্যাপারে। বোঝো না কেন, আচমকা পিঠে হাত পড়া মানে ভেবেছিলাম নিশ্চয়ই গোয়েন্দা এসে দাঁড়িয়েছে পেছনে। এটি বুঝল ম্যাকমার্ডো সত্যি কথাই বলছে। দুহাত বাড়িয়ে তাকে বুকের উপর টেনে নেয় ম্যাকমার্ডো। কপালে একটা চুমু খেয়ে ধুয়ে মুছে উড়িয়ে দিল সব সন্দেহ, সব ভয়কে। এটি বসো এখানে। তোমার মতো রানীর পক্ষে খুবই অদ্ভুত সিংহাসন, কিন্তু এর চাইতে ভালো আসন তো তোমার এই প্রিয়তম বেচারা দিতে পারবে না। এখন না পারলেও একদিন কিন্তু দেবে, নিশ্চিন্ত থেকো। মনটা এখন আবার ঠিক হয়ে গেছে তো? কি করে ঠিক হবে বলতে পারো? তুমি ক্রিমিনাল, এবং কবে যে খুনের দায় কাঠগড়ায় উঠবে ঈশ্বরই জানেন। এরপর মন কখনো ঠিক থাকতে পারে জ্যাক? সেদিন একজন বোর্ডার বলছিল ম্যাকমার্ডো ওয়াজ কোরাস। কথাটা ছুরির মতো বিঁধে গেল আমার বুকে। তাতে কি? যত রূঢ়ই হোক না কেন, হাড়গোড় তো ভেঙে দেয় না, গায়ে ফোসকা পড়ে না। কিন্তু কথাটা তো সত্যি। যতটা খারাপ ভাবছো ততটা নয়। আমরা গরিব, অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছি। এই লড়াই ছাড়ো জ্যাক, ছেড়ে দাও। এই কথা বলবো বলেই আজ আমি এসেছি তোমার কাছে। হাঁটু গেড়ে ভিক্ষে চাইছি জ্যাক, তোমার পা ধরে বলছি, মিনতি করছি, এ কাজ ছেড়ে দাও। এটিকে তুলে ধরে ম্যাকমার্ডো, মাথাটা টেনে নিয়ে রাখে বুকে, আলতো করে হাত বুলিয়ে দেয় মাথায় আর মুখে। ডার্লিং, কি বলছো বুঝতে পারছো না? শপথ ভঙ্গ করে কমরেডদের ত্যাগ করে চলে আসা কি সম্ভব? আমার অবস্থাটা জানলে অনুরোধ কখনো করতে না। তাছাড়া আমি চাইলেও তো আসা সম্ভব নয়। ওরা ছাড়বে কেন? লজের গুপ্ত রহস্য একবার যে জানে, লজ থেকে আর তাকে বেরোতে দেওয়া হয় না। তাও ভেবেছি জ্যাক, প্ল্যানও করেছি। বাবা কিছু টাকা জমিয়েছে। এই জায়গা বাবার আর ভালো লাগছে না, সবসময় ভয়ে ভয়ে আধখানা হয়ে থাকতে হয় এখানে। তাই বাবা যাওয়ার জন্য এক পায়ে খাড়া। ফিলাডেলফিয়া বা নিউ ইয়র্কে যদি পালিয়ে যাই, এরা আর তোমার নাগাল পাবে না জ্যাক। এটি লজের নাগাল কদ্দূর পৌঁছবে তোমার জানা নেই। ফিলাডেলফিয়া বা নিউ ইয়র্কে পৌঁছবে না এমনটা ভেবো না। তাহলে চলো পশ্চিমে যাই, নয়তো ইংল্যান্ডে অথবা সুইডেনে, বাবার দেশে। ভ্যালি অফ ফিয়ার থেকে পালিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় চলো। ভ্যালি অফ ফিয়ার নামটা এই নিয়ে দ্বিতীয়বার শুনলাম। সত্যি এই উপত্যকার কিছু লোক ভয়ে কুঁকড়ে আছে আতঙ্ক ছায়ার তলায়। তুমিও তাদের একজন। প্রতি মুহূর্তে এই ছায়া কালো হয়ে আসছে আমাদের জীবন। টেডি বল্ডউইন কি তোমাকে মন থেকে ক্ষমা করেছে মনে করো? শুধু তোমাকে জমের মতো ভয় করে বলে। নইলে আমাদের কপালে কি ঘটতো ভাবতে পারো? আমার দিকে যখন তাকায় তখন ওর কালো চোখের খিদেটা দেখোনি? আমার চোখে পড়লে মেয়েদের দিকে কিভাবে তাকাতে হয় শিখিয়ে ছাড়বো। কিন্তু কিন্তু আমি যে এই জায়গা ছেড়ে যেতে পারছি না, একেবারেই নয়। এই আমার শেষ কথা। তবে হ্যাঁ, তুমি যদি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, সম্মানের সঙ্গে কিভাবে এর মধ্যে থেকে বেরিয়ে যাওয়া যায় সে চেষ্টা আমি করব। এ ধরনের কাজে সম্মান আবার কিসের? 6টা মাস 6টা মাস সময় দাও আমাকে। এমন ভাবে বেরিয়ে যাব যে পরে লজ্জায় মাথা হেঁট হবে না, কেউ ধিক্কার দিতেও পারবে না। 6 মাস তো কথা দিচ্ছ? 6 মাস, হয়তো 7-8 মাস হয়ে যেতে পারে, বড় জোর 1 বছর হতে পারে। তার মধ্যে জানবে উপত্যকা ছেড়ে চলে যাব আমরা সবাই। এর বেশি কথা আদায় করতে পারল না এটি, কিন্তু যা পেল তাও নেহাত কম নয়। জ্যাক ম্যাকমার্ডো তার জীবনে আবির্ভূত হওয়ার পর থেকে এত খুশি সে কখনো হয়নি। ম্যাকমার্ডো ভেবেছিল লজের সদস্য হিসেবে সব কথা তাকে বলা হবে, কিন্তু দুদিনেই দেখল সংগঠনটা মামুলি লজের মতো সাদাসিধে নয়, অনেক বেশি ব্যাপক এবং জটিল। এমনকি বস ম্যাকগিন্টিও বহু ব্যাপারে অজ্ঞ। জেলা প্রতিনিধি হয়ে একজন উচ্চপদস্থ কর্মচারী থাকে হবসন্স প্যাচে। বেশ কয়েকটা লজের উপর শক্তি খাটায় লোকটা, এবং সেটা ঘটে